বিয়ের পর আমার জীবনটা একদম নতুন একটা অধ্যায় ছিল। নতুন সংসার, নতুন মানুষ, আর সবচেয়ে বড় কথা একজন শাশুড়ি, যাকে নিয়ে আমি অনেক ভয় নিয়েই এসেছিলাম। কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো, আমার শাশুড়ি সালেহা বেগম ছিলেন একদম উল্টো স্বভাবে, চুপচাপ, শান্ত, কারোর সাথে তেমন কথা বলেন না, কখনো আমাকে বকা দেননি, কখনো খারাপ ব্যবহার করেননি। আমি মনে মনে ভাবতাম, আল্লাহ আমাকে ভালোই শাশুড়ি দিয়েছে, কিন্তু মানুষকে বুঝতে সময় লাগে। বিয়ের কিছুদিন পর থেকেই একটা বিষয় আমার চোখে পড়তে লাগলো। প্রতিদিন রাত হলেই শাশুড়ি বাইরে চলে যেতেন। আমার স্বামী তখন নাইট ডিউটিতে থাকতো। পুরো বাড়িতে থাকতাম শুধু আমি আর তিনি। প্রথমে ভাবতাম হয়তো কারো বাসায় যান, কিন্তু বিষয়টা অদ্ভুত লাগতো, কারণ তিনি কখনো বলেন না কোথায় যাচ্ছেন, কখন ফিরবেন সেটাও ঠিক নেই। আর সবচেয়ে ভয়ঙ্কর, তিনি বাইরে যাওয়ার সময় দরজায় তালা দিয়ে যেতেন, মানে আমি একা ঘরের ভেতর বন্দি। এক রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। চারপাশে নিস্তব্ধতা, বাড়ির ভেতরে অদ্ভুত একটা নীরবতা। আমি উঠে দেখি শাশুড়ি নেই। দরজার কাছে গিয়ে দেখি বাইরে থেকে তালা মারা। আমার বুক কেঁপে ওঠে। যদি আগুন লাগে, যদি চোর ঢোকে, যদি আমার কিছু হয়। সেদিন সারা রাত আমি ঘুমাতে পারিনি। পরদিন সকালে আমি সাহস করে জিজ্ঞেস করলাম, মা, আপনি রাতে কোথায় যান? তিনি হালকা হেসে বললেন, বাড়িতে ভালো লাগে না বৌমা, তাই একটু বাইরে যাই। কথাটা খুব সাধারণ, কিন্তু তার চোখের দৃষ্টি ছিল অদ্ভুত, যেন কিছু লুকাচ্ছেন। দিন যেতে লাগলো, কিন্তু তার অভ্যাস বদলালো না। একদিন আমি বলেই ফেললাম, মা, আপনি বাইরে গেলে দরজায় তালা দেবেন না। আমি খুব ভয় পাই। আমার কথা শুনে তার মুখটা হঠাৎ বদলে গেল। কিছুক্ষণ চুপ থেকে বললেন, ঠিক আছে বৌমা, আর তালা দেব না। কিন্তু সেদিন থেকেই আমি নিশ্চিন্ত হলাম, কিছু একটা রহস্য আছে। একদিন দুপুরে হঠাৎ তিনি রান্নাঘরে পড়ে গেলেন। আমি দৌড়ে গিয়ে তাকে ধরলাম। তার শরীর কাঁপছিল। আমি ভয় পেয়ে দ্রুত হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তার কিছু টেস্ট দিলেন, আমি সব করালাম। তিনি বারবার বলেছিলেন, কিছু হয়নি বৌমা, বাড়ি যাই। কিন্তু আমার মন মানছিল না। পরের দিন আমি একা রিপোর্ট আনতে গেলাম। রিপোর্ট হাতে নিয়ে আমার হাত কাঁপতে শুরু করলো। চোখে যেন বিশ্বাসই হচ্ছিল না। প্রেগনেন্ট। আমি স্তব্ধ। এই বয়সে? তাহলে রাতে বের হওয়ার কারণ? আমার মাথায় হাজারটা প্রশ্ন ঘুরতে লাগলো। সেদিন আমি ঠিক করলাম, আজ আমি সব জানবো, সত্য যাই হোক। রাত হলো, শাশুড়ি বের হলেন। আমি চুপচাপ তার পেছন পেছন চললাম। পুরোনো একটা চাদর গায়ে দিলাম, যেন চিনতে না পারে। রাতটা ছিল অন্ধকার, রাস্তায় খুব কম মানুষ। তিনি ধীরে ধীরে গ্রামের শেষ প্রান্তে চলে গেলেন। একটা ভাঙ্গা পরিত্যক্ত বাড়ির সামনে থামলেন। চারপাশে গাছপালা, ভয়ঙ্কর পরিবেশ। আমার বুকটা কাঁপছিল। আমি চুপ করে জানালার ফাঁক দিয়ে ভিতরে তাকালাম। ভিতরে একটা লোক বসে আছে, অগোছালো চুল, ক্লান্ত মুখ, আর আমার শাশুড়ি তাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছেন। আমার এটা দেখে মাথাটা ঝিমঝিম করতে লাগলো। আমি তখন ভাবতে শুরু করলাম, এতদিন আমি কাকে এত বিশ্বাস করেছিলাম। সব শেষ। আমি ভুল মানুষকে বিশ্বাস করেছি। আমার ভেতরে তখন রাগ, ঘৃণা, হতাশা, সব একসাথে। আমি আর দাঁড়াতে পারলাম না। দৌড়ে বাসায় ফিরে এলাম। শাশুড়ি ফিরতেই আমি আর চুপ থাকতে পারলাম না। মা, আপনি কোথায় যান? আপনার রিপোর্ট আমি দেখেছি, আপনি মা হতে চলেছেন। তিনি কেঁপে বললেন, না বৌমা, এটা ভুল। আমি চিৎকার করে বললাম, আমি নিজের চোখে দেখেছি আপনি একটা লোকের সাথে। তিনি বসে পড়লেন, চোখ দিয়ে পানি গড়াতে লাগলো। ধীরে ধীরে বললেন, ও আমার ছোট ভাই, খারাপ লোকদের সাথে জড়িয়ে গেছে। পুলিশ খুঁজছে। আমি ছাড়া কেউ তাকে দেখে না, তাই আমি লুকিয়ে তাকে খাবার দেই। তার কথা শুনে আমি বিশ্বাস করতে পারছিলাম না। ঠিক তখন ফোন বেজে উঠল হাসপাতাল থেকে। ম্যাডাম, আপনি যে রিপোর্টটা নিয়ে গিয়েছেন, সেটা আপনার শাশুড়ির নামে আরেকজনের রিপোর্ট। আপনি ভুল রিপোর্ট নিয়ে গিয়েছেন। আপনার শাশুড়ির এটা রিপোর্ট না, অন্য কারো রিপোর্ট। আপনার শাশুড়ির রিপোর্টে এসেছে আপনার শাশুড়ির ক্যান্সার হয়েছে। আমার দুনিয়া থেমে গেল। আমি শাশুড়ির দিকে তাকালাম। তিনি চুপচাপ দাঁড়িয়ে, কোনো অভিযোগ নেই। আমি দৌড়ে গিয়ে রুমে ঢুকে কাঁদতে লাগলাম। আমি কি করলাম? একজন অসুস্থ মানুষকে অপবাদ দিলাম, যিনি শুধু নিজের ভাইকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। এর কিছুদিন পর তিনি চলে গেলেন চিরতরে। শেষ সময়ও তিনি আমাকে দোষ দেননি, শুধু বলেছিলেন, মানুষকে বুঝে তারপর বিচার করো বৌমা। আজও আমি শান্তিতে ঘুমাতে পারি, কারণ আমি একজন ভালো মানুষকে ভুল বুঝেছিলাম। আমরা অনেক সময় যা দেখি সেটাকেই সত্য ভাবি, কিন্তু সত্য সব সময় চোখে দেখা যায় না। কিছু সত্য
শুধু হৃদয় দিয়ে অনুভব করতে হয়। জীবনের সবচেয়ে বড় ভুলগুলো আমরা তখনই করি যখন আমরা পুরো সত্য না জেনে কাউকে বিচার করে ফেলি। অবিশ্বাস, এই ছোট্ট একটা শব্দ একটা সম্পর্ক ভেঙে দিতে পারে, একটা ভালো মানুষকে খারাপ বানিয়ে দিতে পারে, আর একটা পরিবারকে ধ্বংস করে দিতে পারে। আমি আমার শাশুড়িকে বিশ্বাস করিনি। আমি চোখে যা দেখেছি সেটাকেই সত্য ভেবেছিলাম, কিন্তু আমি এটা বুঝিনি সব দেখা সত্য না, আর সব সত্য দেখা যায় না। আজ আমি প্রতিদিন নিজেকে প্রশ্ন করি, যদি সেদিন আমি একটু বিশ্বাস করতাম, যদি আমি তাকে সময় দিতাম নিজের কথা বলার, তাহলে হয়তো আমাকে এই অপরাধবোধ নিয়ে বাঁচতে হতো না। একটা মানুষকে বিচার করার আগে অন্তত একবার তার জায়গায় দাঁড়িয়ে ভাবুন, তার কষ্টটা বোঝার চেষ্টা করুন। ভুল বুঝাবুঝি ঠিক করা যায়, কিন্তু বিশ্বাস ভেঙে গেলে সেটা আর আগের মতো হয় না। আর সবচেয়ে কষ্টের বিষয় হলো, অনেক সময় আমরা ক্ষমা চাইতে চাই, কিন্তু তখন সেই মানুষটা আর আমাদের মাঝে থাকে না। অবিশ্বাস করার আগে একবার ভাবুন, হয়তো আপনি যার উপর সন্দেহ করেছেন সেই আপনার জীবনের সবচেয়ে ভালো মানুষ। আসসালামু আলাইকুম প্রিয় আপু ও ভাইয়ারা, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। বিউটিস লাইফস্টাইল বাই ফারজানা ইউটিউব চ্যানেল থেকে আমি নতুন একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম। ভিডিওর সাথে যে আজকে আমি গল্পটা শেয়ার করেছি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখতে পাচ্ছেন আমার নতুন মিনি কুকারে আমি রান্না করেছি আমার বিজনেসের নতুন আইটেম এড হয়েছে দিনাজপুরের বিখ্যাত চিনি গুঁড়া চাল। তো আমি এই রাইস কুকারেই আমি পোলাওটা রান্না করলাম। দেখুন কত সুন্দর ঝরঝরা হয়েছে। আমাদের দিনাজপুরের চাল তো সবাই জানেন, নাম করা। তো আমি এই চালটা আমার বিজনেসে রেখেছি, আপনারা চাইলে নিতে পারেন। তো আমি আজকে নতুন ফ্রাই প্যানে রান্না করব, মানে যে নন স্টিকের যে প্যানটা নিয়েছি সেই প্যানটাতে রান্না করব, কড়াইটাতে মুরগির মাংস রান্না করব, আর এই তো রাইস কুকারে পোলাও রান্না করলাম। যে কোনো নতুন জিনিস নিয়ে আসলে ব্যবহার করতে আমার কাছে খুব ভালো লাগে। অনেকে আছে যে নতুন জিনিস ব্যবহার করতে চায় না, রেখে দে। আমার কাছে কেন জানি মনে হয় যে নতুন জিনিস কবে ব্যবহার করব, কখন ব্যবহার করব। নতুন জিনিস ব্যবহার করতে একটা আলাদা শান্তি কাজ করে, প্লাস নতুন জিনিসে রান্না করলে আমার কাছে কেন জানি মনে হয় টেস্টটা একটু বেশি হয়। আপনাদের কাছে কেমন মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি আলু ভাজি, পটল ভাজি আর বেগুন ভাজি করে নিব, আর সাথে মুরগির মাংস। এখানে আমি কিন্তু একটা ভুল কথা বলেছি। দেখি কে কে আমার ভিডিওটা কন্টিনিউ করে কে কে বলতে পারে যে আমার কথার মধ্যে ভুল ছিল, অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। যদিও মুরগির মাংস রেসিপিটা বা রান্নাটা আমি আপনাদের মাঝে শেয়ার করিনি, জাস্ট আমি মুরগির মাংস লাস্ট পর্যায়ে ভিডিওটা দিয়েছি। আর দেখুন এই যে কড়াইটা, কত বড় কড়াই। এত বড় কড়াই কিন্তু আমার লাগবে না, আমরা তো 2-3 জন মানুষ, এত বড় কড়াই দিয়ে কি করব। যখন কড়াইটা দেখি আমি পুরাই অবাক হয়ে গিয়েছি যে এত বড় কড়াই দিয়ে আমি কি রান্না করব। সরি, কড়াই তো না, ফ্রাই প্যান। তো পরে আমি ফোন দিয়েছিলাম ওই জায়গায় যে আসলে আপু আমি বুঝতে পারিনি। তো ওনারা বলতেছে যে আপনাদের তো আগেই বলা হয়েছে যে 34 সেন্টিমিটার। তো আমি আসলে সেন্টিমিটারটা ওইভাবে মাথার মধ্যে আমি করিনি যে কতটুকু হবে, মাপটা ওইভাবে আইডিয়া করতে পারিনি। তো আমি দেখে পুরাই অবাক হয়ে গিয়েছি। তো পরে আমি ওনাকে বললাম যে এত বড়, আপনাদের যদি ছোট থাকে তাহলে আমি ছোট নিতাম। তো ওনাদের কাছে ছোট নেই, এইটাই একটাই সাইজ। বলে যে আপনাদের বাসায় যখন গেস্ট আসবে তখন রান্না করবেন। তো আমি মনে মনে ভাবি যে আমি যেই জায়গায় থাকি আমার তো এখানে তেমন কেউই আসে না, তো আমি আসলে এটাতে কবে রান্না করব কি করব জানি না। তো যাই হোক, এখন নেওয়া হয়েছে, কি আর করার। আর এই যে দেখতে পাচ্ছেন মুরগির মাংস রান্না প্রায় হয়ে গিয়েছে আমার। তো দেখুন, প্রথম যখন ইউজ করি যে কোনো জিনিস অনেক ভালো সার্ভিস দেয়, এইটাতে একটু আটকায় না। কিছুদিন পর দেখবেন যে একটুতেই আটকে যায়। এর আগে আমি হানিকম কড়াইটা নিয়েছি, তার আগে আরেকটা নন স্টিকি, মানে নন স্টিকিগুলো প্রথম অবস্থায় একটু ভালো সার্ভিস দেয়, তারপর কেন জানি আর ঠিক মতো কাজ করে না, মানে আটকে যায়। এটাই আমার বিরক্ত লাগে কেন জানি, যে রান্না করব কি সুন্দর, একটু আটকাবে না। তো যাই হোক, আমার প্রোডাক্টগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার বিজনেসের যে প্রোডাক্টটা বললাম নতুন এসেছে, আইটেমটা দিনাজপুরের বিখ্যাত পোলার চাল, আপনারা চাইলে অর্ডার করতে পারেন। আমার বেডশিট আইটেম আছে, বেডশিটও আপনারা চাইলে নিতে পারেন। আর নতুন আইটেম আমি আরও এড করব, যেহেতু নতুন বিজনেস শুরু করেছি। নতুন বিজনেস বলতে আমি তো এর আগেও বিজনেস করেছি, বাট বিজনেসটা আমি কন্টিনিউ করতে পারিনি, এই জন্য এখন আবার আমাকে নতুন করে সবকিছু করতে হচ্ছে। দেখতে পাচ্ছেন মুরগির মাংসটা কত লোভনীয় হয়েছে।
খেতে চাইলে চলে আসুন আমার বাসায়। আমি কিন্তু লবণ ঝাল একটু বেশি খাই, দিনাজপুরের মানুষ বলে কথা। কেন জানি ঝাল লবণ কম হলে না আমার কাছে টেস্ট লাগে না। চিটাগাঙ্গে গেলে আমার কাছে অনেক কষ্ট হয়ে যায় খাওয়া দাওয়া করা। তো দেখতে পাচ্ছেন আমার দিনাজপুরের বিখ্যাত পলার চাল যে কত ঝরঝরা হয়েছে। চালটা আমার না দিনাজপুরের চাল ছাড়া আমার না কোনো চালই ভালো লাগে না। চাষি চাল বলেন, প্যাকেট চালগুলো নিয়ে আসেন না কেন, ফ্লেভার এখন তো চালের মধ্যে 1 নাম্বার 2 নাম্বার চেনা অনেক কষ্টকর। বাবার মিলেই এই চালটা তৈরি হতো, তো এই চাল ছাড়া আসলে কোনো চালই ভালো লাগে না। চিনি গুঁড়া চালের একটা অন্যরকম স্বাদ থাকে, আর বাজারে যে চালটা বিক্রি করা হয় সেই চালটা আসলে চিনি গুঁড়া না। সবাই না ওইটাকে না চিনি গুঁড়া চাল বলে। চিনি গুঁড়া চালের কিন্তু দাম বা মান সব দিক দিয়ে কিন্তু অন্যরকম। বাজারে আসলে মানুষকে কিভাবে বোকা বানায়, আমাদের যদি নিজের মিল না থাকতো তাহলে আমরা জানতাম না। আসলে ছোটবেলা থেকে নিজের বাবার মিলের চাল যেটা হতো সেই চালে খেয়ে এসেছি, তো এজন্য আর বাইরের চালটা সেভাবে আর খেতে পারি না, ভালো লাগে না। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।